নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম যৌথ। শুনতে থাকুন আজকের গল্প যৌথ। বাড়ি থেকে বের হবার আগে অনুরূপ সদ্য নির্মিত জলচৌকিখানা একাই দুহাতে উঁচু করে নিয়ে এসে ছোট ভাই স্বরূপের সামনে ফেলে দিয়ে বলল, নে বাতার চারপাশ ঘুরিয়ে লতা পাতা ফুলটুল যা পারিস করে দিস। আমি যাচ্ছি হাটখোলা, আরও কিছু কাঠ নিয়ে আসতে হবে সরকারদের আড়ত থেকে। ওসব কুঁড়ে কাজ করবার সময় আমার নেই। শালা সৌর শখ দেখো, কালী প্রতিমার চৌকি হবে, তা আবার ফ্রেমের ওপর কলকা না হলে চলবে না। বেশি খাটিস না কিন্তু, পয়সা কিন্তু বেশি দেবে না। স্বরূপ হেসে বলল, আচ্ছা, সেজন্য ভেবো না দাদা। বাড়ি থেকে নেমে অনুরূপ হালটের পথ ধরে। যতটা দেখা যায় অনুরূপের দ্রুত গমনভঙ্গির দিকে স্বরূপ অপলকে চেয়ে থাকে। চলমান মানুষকে কি সুন্দর দেখায়। ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে স্বরূপের। জীবনে আর কোনোদিন সে চলতে পারবে না। বহুকাল পরে আজ কদিন যাবৎ ক্ষোভটা আবার নতুন করে জাগছে স্বরূপের। এতদিন সে যেন এ কথা ভুলেই ছিল। নিজের পায়ের অভাব বহুকাল তার মনে ছিল না। দাদা বৌদির অনুতপ্ত লজ্জা, স্নেহ, কৃতজ্ঞতা তার সমস্ত ক্ষোভকে ভুলিয়ে রেখেছিল। দাদার ব্যবহারে নিজের দুঃখের কথা মনে করতেও লজ্জা হতো স্বরূপের। তার শোক আর অনুশোচনা সান্ত্বনা স্বরূপকেই দিতে হতো। এত ভেঙে পড়েছিল অনুরূপ। কিন্তু দিনের পর দিন সময় বদলায়, আর বদলায় মানুষের মন। সময় কি সত্যি বদলায়, না মানুষের পরিবর্তনে সময় বদলানো মনে হয়? কিন্তু আগের মতো তেমনই তো দিনের পর রাত, রাতের পর দিন আসছে। ঋতুর আবর্তন ঘটছে ঠিক একই নিয়মে। সামনের কৃষ্ণকলির গাছটা তেমনই বছরে একবার ফুলে ভেঙে পড়ছে, ঝরে ঝরে শূন্য হয়ে যাচ্ছে গাছ। কিন্তু আবার বছর ঘুরে আসছে সেই ফুল ফোটার পালা। না, সময় ঠিক একই রকম থাকে বোধ হয়। বদলায় কেবল মানুষ, মনে আর ব্যবহারে। কম দিন কি হলো, 7-7টা বছর ঠিক একই ছোট কামরায় বন্দিভাবে কেটে গেল স্বরূপের। আরো কত 7 বছর জীবনের বাকি কে জানে। সেই দুর্ভাগ্যের দিনটা স্বরূপের স্পষ্ট মনে পড়ে। এতদিনে একটা কথাও সে বিস্মৃত হয়নি। অনুরূপের বড় ছেলে ধলুর অত্যন্ত জ্বর। 3 বছরের শিশু দুঃসহ উত্তাপে ছটফট করছে। আর পিপাসা। পৃথিবীর সমস্ত জল শুষে না নিলে তার তৃষ্ণার যেন নিবৃত্তি হবে না। কিন্তু ডাক্তার বলে গেছেন, জল নয়, যদি দিতেই হয় কচি ডাবের জল ফোঁটা ফোঁটা করে দেওয়া যেতে পারে। গাছ তো আছে একটা নিজেদেরই, বেশ বড় গাছ, নারকেলও অনেক, কিন্তু নারকেল গাছে উঠবার তেমন অভ্যাস নেই। স্বরূপ ইতস্তত করছে দেখে অনুরূপ ধমক দিয়ে বলল, ছেলে যায় তৃষ্ণায় মরে, আর তুই গড়িমসি করছিস, নিয়ে আয় না ডাবটা পেড়ে। ধমক খেয়ে লজ্জিতভাবে স্বরূপ গিয়ে গাছে উঠেছিল। ওঠার সময় কোনো অসুবিধাই তো হয়নি, নামার সময় যত বিপত্তি। তাও অনেকটাই তো নেমে এসেছিল। ওখান থেকে পড়ে গেলে হয়তো তেমন কিছু হতো না, যদি ভাঙা শিশি বোতলের বাক্সটা ওখানে না থাকতো। বাক্সটা ঘর পরিষ্কার করবার সময় অনুরূপ ওখানটায় ঠেলে রেখেছিল, আর সরিয়ে নেওয়া হয়নি। তারপর একটু একটু করে কাটতে কাটতে জেলা শহরের সিভিল সার্জন তার 2 পায়ের হাঁটু পর্যন্তই বাদ দিয়ে দিলেন। মাঝখানে একবার কলকাতায় অনুরূপ তাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তখন আর সময় নেই। সেখানকার ডাক্তাররা বলেছিলেন
প্রথমেই নিয়ে এলে অন্যরকম হতো। ধলু বেঁচে উঠেছে। আশ্চর্য, তারপর থেকে তার আর কোনো কঠিন অসুখ হয়নি। আর স্বরূপও তো প্রাণে মরেনি। নিচের দিকটা না থাকলেও শরীরের বাকি যেটুকু আছে সেটুকু তো সুন্দর স্বাস্থ্যবান। ফাঁড়াটা কারোর জীবনের উপর দিয়ে যায়নি, কেবল পা দুটোর উপর দিয়ে গেছে। এর চেয়ে বড় দুর্ঘটনাও তো ঘটতে পারত। এই কথা অনুরূপকে একদিন বলতে শুনেছে স্বরূপ। এমন কথা আগেকার দিনে অবশ্য অনুরূপ বলতো না, কিন্তু মানুষ যে একই কথা চিরদিন বলবে তার কি মানে আছে? এক এক সময়ে যদি তার এক এক কথা মনে আসে তা সে বলবে বই কি। জলচৌকিটা টেনে নিয়ে উড পেন্সিল দিয়ে তার পায়া আর পাতার উপর লতা পাতার নকশা আঁকতে লাগলো স্বরূপ। পরে এগুলিকে বাটালি দিয়ে কেটে কেটে তুলতে হবে। ভাড়া থেকে কিছু ডাল নিতে এসে বারান্দা দিয়ে ঘরে ঢোকবার সময় মল্লিকা একটু থেমে দাঁড়ালো। স্বরূপের কাঁধের উপর মুখ বাড়িয়ে দিয়ে হেসে বলল, ও লতা পাতার ছবি? আমি ভাবলুম বুঝি বসে বসে কারোর মুখ আঁকছ। কি মনোযোগ বাপরে বাপ! একজন মানুষ এসে গায়ের ওপর পড়লেও হুঁশ হয় না। স্বরূপ বলল, হুঁশ হলেই যে গায়ের উপর থেকে মানুষটি আবার সরে যাবে, তার চেয়ে বেহুঁশ হয়ে থাকাই ভালো। যেও না, কেবল লতা পাতাই নয়, মুখও একখানা আঁকছি। মল্লিকা বলল, কার মুখ? সেই কথা মুখে বলা যায় না। আহা, এই ভাঙাচোরা হতকুচ্ছিত মুখ আঁকতে মানুষের বইই গেছে। মল্লিকা হাসল। হাসলে এখনো ভারী সুন্দর দেখায় মল্লিকাকে। অবশ্য সেই প্রথম যৌবনের রূপ আর নেই। গুটি তিনেক ছেলে মেয়ে হবার পর মল্লিকার শরীর অনেক ভেঙে গেছে, মেজাজও হয়েছে খিটখিটে। তবু তার সামান্য একটু আদ্র হাসি ঠাট্টার সূত্র ধরে স্বরূপের মন সেই উচ্ছল অতীতের দিনগুলিতে ফিরে যেতে চায়। কাল যেন বদলায়নি, যেন ঠিক তেমনই আগের মতোই আছে মল্লিকা। স্বরূপ যেন জোর করে পরিবর্তনকে ঠেকিয়ে রাখবে। মাঝে মাঝে বিরক্ত হয় মল্লিকা, কিন্তু মাঝে মাঝে আবার ভালোও লাগে। স্বরূপের ব্যবহারে কোথাও যেন একটু মোহ আছে। একটু পরে মল্লিকা বলে, যাই, রান্না চড়িয়ে দিয়ে এসছি। ছোট্ট ছেলেটা কিরকম চেঁচাচ্ছে শোনো। এমনই অশান্ত হয়েছে ছেলেটা। তুমি কিন্তু বেশ আছো ঠাকুরপো, এসব কোনো ঝামেলা নেই। তা ঠিক। নিচু হয়ে স্বরূপ আবার নকশার কাজে মন দিল। কিন্তু ছেলেটা সত্যি ভারী চেঁচাচ্ছে। বছরখানেক মাত্র বয়স, কিন্তু সমস্ত বাড়িটা যেন ছিন্নভিন্ন করে ফেলবে, এমনই আক্রোশ ওর গলায়, এত তীক্ষ্ণতা। স্বরূপ একটু বিরক্তি সুরে চেঁচিয়ে বলে, এই মিনি, টেনু কাঁদছে কেন রে এত? শান্ত করতে পারিস না? নিয়ে যা ওখান থেকে কোলে করে। মিনি অনুরূপের বড় মেয়ে, বছর 5 বয়স। সে কোথায় খেলতে বেরিয়েছে। সে এলো না। তার বদলে ছেলেকে স্তন দিতে দিতে মল্লিকা নিজেই এলো। বলল, ভারী চটে গেছো যে ঠাকুরপো। স্বরূপ বলল, তোমার ছেলের জ্বালায় কি স্থির থাকবার জো আছে? ক্রমেই এক এক ডিগ্রি উপরে উঠছে এক একজন। এটি হবে সবচেয়ে সেরা, দেখে নিও। বেশ অপ্রসন্ন হলো মল্লিকা। জোর করে একটু হেসে বলল, কি করব ভাই, মেরে তো আর ফেলতে পারি না। মনে মনে হাসল স্বরূপ। ছেলে মেয়েদের বিরুদ্ধে সামান্য কিছু বললেই মল্লিকা চটে যায়। ওদের কিছু বলা মানেই মল্লিকাকেই যেন আঘাত করা, অপমান করা। ছেলে মেয়েদের সঙ্গে এত একাত্ম হয়ে গেছে মল্লিকা। তাকে যদি ভালোবাসতে হয়, শুধু তার নিজের দোষ ত্রুটিগুলিকেই নয়, তার সন্তানদের দোষ ত্রুটি শুদ্ধ ভালোবাসতে হবে। স্বরূপ জবাব দিল না। মেরে ফেলার দরকার হয় না, শান্ত করতে পারলেই হয়। মল্লিকার মুখ কঠিন হয়ে গেছে। বলল, শান্ত না হলে শান্ত কি করে করে? বেশ, দিয়ে যাচ্ছি তোমার কাছে, শান্ত করো দেখি তুমি। স্বরূপ সত্রাসে বলল, না বৌদি, মাফ করো।
আমার এখানে দিয়ে যাওয়ার দরকার নেই, কাজ আছে আমার। মল্লিকা আরও ক্ষুব্ধ হলো, বলল, কাজ আমাদেরও আছে ঠাকুরপো। ভয় নেই ঠাকুরপো, তোমার এখানে সত্যি দিয়ে যাব না। আমার ছেলে মেয়েদের যে তুমি দেখতে পারো না, তা অত স্পষ্ট করে না বললেও লোকে বুঝতে পারে। কি করব ভাই, তোমাকে সংসারী করবার চেষ্টা কি আমরা কম করেছি? কিন্তু মেয়ে দিতে কেউ রাজি হলো না। তাছাড়া তুমি নিজেও তো একবারে ধনুর্ভঙ্গ পণ করে বসলে, বিয়ে করবে না। স্বরূপ বলল, ফোন না করলেই বুঝি দু পাকাটা ছেলের কাছে কেউ মেয়ে দিত? তাছাড়া তখন ভেবেছিলাম বিয়ে করলেই তোমার সঙ্গে ঝগড়া শুরু হবে, কিন্তু বিয়ে না করলেও যে ঝগড়া বাঁধতে পারে তা তো ভাবিনি। মল্লিকা মুখ বাঁকিয়ে বলল, নাও, তুমি তো আছো কেবল তোমার রসের কথা নিয়ে, খেয়ে না খেয়ে তো আর কোনো কাজ নেই দিনরাত। বলে মুখ ঘুরিয়ে মল্লিকা চলে গেল। বিয়ে দেওয়ার চেষ্টা অনুরূপ করেছিল এ কথা ঠিক, কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। তাছাড়া স্বরূপের নিজেরও অমত ছিল, নিজেই চলতে পারে না, তার উপর আবার একটা বোঝা। ব্যর্থ হয়ে অনুরূপ হতাশ ম্লান মুখে বলেছিল, আমার জন্যই তোর যত দুর্দশা, কিন্তু বিয়ে আমি দেবই তোর। মেয়ে কি আর ভূভারতে মিলবে না? টাকা থাকলে বাঘের দুধ মেলে, আর এ তো মেয়ে। বদ্দার পাড়টা দেখা হয়নি, ওদিকে একবার চেষ্টা করে দেখতে হবে। কিন্তু আমার সংসারও তো আমার একার নয়, তোরও। সব ভার, আমার স্ত্রী পুত্র সব তোকে আমি সঁপে দিলুম, সব তোর। সংসারের কর্তাও তুই। এ কথা শুধু মুখেই নয়, কাজেও দেখাতে অনুরূপ প্রাণপণ চেষ্টা করত। সংসারের সমস্ত বিষয় সম্বন্ধে সে স্বরূপের পরামর্শ জিজ্ঞাসা করত, তার পরামর্শ গ্রহণও করত। হিসাবপত্র, জমা খরচের খাতা তার কাছে এনে ফেলে রাখত। স্বরূপ যদি বলতো, অত আমাকে দেখাচ্ছ কেন দাদা, আমি তো আর তেমন রোজগার করি নে। অনুরূপ বিস্মিত হয়ে বলতো, রোজগার করিস নে মানে? আমার চেয়ে ঢের বেশি রোজগার করিস। শুধু ছুটোছুটি করি বলেই কি আমি বেশি রোজগার করি ভাবিস? আমার চেয়ে অনেক বেশি ক্ষমতা তোর, অনেক বেশি বুদ্ধি। তাছাড়া সূক্ষ্ম হাতের কাজে কেউ তো জোড়া নেই। কারুকার্য সত্যি বেশ ভালো করে স্বরূপ। খাট আলমারিগুলির অলঙ্করণ ছাড়াও মাঝে মাঝে কাঠের উপর নানা রকম মূর্তি স্বরূপ বাটালি দিয়ে কুঁদে কুঁদে তুলছে। নিজের চলবার শক্তি নেই বলে যেন বিশ্বের গতিশীলতাকে সে কাঠের উপর রূপায়িত করে তুলতে চায়। এই অঞ্চলে এমন কারিগর সত্যিই আর নেই। শুধু সাংসারিক বিষয়েই নয়, অনুরূপ নিজের স্ত্রীকেও বেশিরভাগ সময় স্বরূপের পরিচর্যায় নিযুক্ত করেছে। বলেছে, আহা, আমাকে তোমায় দেখতে হবে না, আমার হাত আছে, পা আছে, নিজেরটা আমি নিজেই করে নিতে পারি। ওকে তুমি একটু দেখো, ওকে একটু ফুর্তিতেই রাখতে চেষ্টা করো। আমোদ প্রমোদের আমার অভাব কি, কত খেলাধুলো, বন্ধু বান্ধব আমার, কিন্তু ওর তো এখন আর সেসব কিছুই নেই। ওকে যাতে তুমি খুশিতে রাখতে পারো, আনন্দে রাখতে পারো, তাই করো। বড় আদরের ভাই আমার, এমন ভাই আর কারোর হয় না। আত্মোৎসর্গের প্রেরণায় মনে হয়েছে স্বরূপকে এর চেয়ে বেশি কিছু দিতে পারলে যেন অনুরূপ খুশি হতো। কিন্তু অনুরূপের এই দান গ্রহণ করে স্বরূপের তেমন তৃপ্তি ছিল না। সে আবার মল্লিকাকে তার দাদার কাছে পাঠিয়ে দিত, বলতো, যাও, আর বেশি ভদ্রতা করতে হবে না, মন যে কোথায় পড়ে আছে তা তো জানি। মল্লিকা হেসে বলতো, মন কি একটা আলগা ছেঁড়া ন্যাকড়ার পুঁটুলি যে কোথাও ফেলে রেখে আসবো? মন আমার সঙ্গে থাকে। গল্প করতে তোমারই বোধহয় মন যাচ্ছে না। স্বরূপ গম্ভীর মুখে জবাব দিয়েছে, ঠিক বলেছ, আমি একটু অন্যমনস্কই আছি, একটা মূর্তির কথা ভাবছি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। মল্লিকা ক্ষুণ্ণ হয়ে যেতে যেতে বলেছে, সারাদিন তো তোমার ওই এক ভাবনা, কি যে ভাবো কিছুই বুঝতে পারি না।
তারপর মল্লিকা যখন স্বামীর সঙ্গে কথাবার্তা আরম্ভ করেছে, তখন হঠাৎ স্বরূপ ডেকে বলেছে, বৌদি, শুনে যাও তো, জল নিয়ে এসো, আসবার সময় এক গ্লাস। শুনে অনুরূপ হেসে চুপি চুপি বলেছে, জলটা তো চল, শুনে আসাটাই বড় কথা। এবার বুঝি মানভঞ্জনের পালা? দেখে শুনে বরের চেয়ে দেবর হতেই লোভ যাচ্ছে কিন্তু। মল্লিকা বলেছে, বেশ, আমার কি, যাব না আমি। না না, ছি, বললাম বলেই নাকি। মল্লিকা অবশ্য কৌতুক করে জল না নিয়েই উপস্থিত হয়েছে। কি, আমার ডাকছো কেন? জলের জন্যে বললাম যে। জল আনলে না কেন? সত্যি খুব তৃষ্ণা পেয়েছে? হ্যাঁ, কিন্তু জলেই এই যাত্রা মেটাতে হবে। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করে গেছে মল্লিকা। কিন্তু সেসব দিন আর নেই। মল্লিকার অনেক কর্তব্য বেড়েছে, অনেক দায়িত্ব। অলক্ষ্যে জীবনের, সংসারের বিচিত্র অভিজ্ঞতা তাকে দূরে সরিয়ে নিয়েছে। কেবল স্বরূপ রয়ে গেছে এক জায়গায়। সে পঙ্গু, নড়তে পারেনি। কেবল তার জীবনেই কোনো অভিজ্ঞতার ছাপ পড়ল না। এখন তার মাঝে মাঝে মনে হয়, ভূভারতে খুঁজে অন্ধ খঞ্জ বোবা বধির যেমনই হোক, একটি মেয়েও কি পাওয়া গেল না স্বরূপের জন্যে? আর কিছু সে না হোক, শুধু একটি মেয়ে। মনে হয় অনুরূপ আর মল্লিকা ইচ্ছা করেই তাকে ঠকিয়েছে, কেবল সোহাগ আদর করে ভুলিয়ে রেখেছে। পাছে স্বরূপের নিজের সন্তান এসে সম্পত্তির অংশীদার হয়। স্ত্রী পুত্র নিয়ে সম্পূর্ণ আপন একটি সংসারের জন্য স্বরূপের মন হাহাকার করে ওঠে। মেলা দুপুরের সময় হাটখোলা থেকে নৌকা ভরা কাঠ নিয়ে অনুরূপ ফিরে এলো। কি কাঠ ফাটা রোদ! অনুরূপ এসেই জিজ্ঞাসা করল, হয়ে গেছে কাজটা? স্বরূপ বলল, না, খানিকটা বাকি আছে, হয়ে যাবে কোনো। অনুরূপ রেগে গিয়ে বলল, হয়ে যাবে কোনো? এতক্ষণ কি করছিস বসে বসে? কাজ নেই, কর্ম নেই, কেবল গল্প আর গল্প। স্বরূপও চটে গেল। কাজ না করে কি মাগ না খাই তোমার সংসারে? নিজের কাছে নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখো দেখি। আমি কাজ করি না? করি না? খুব খাটিয়ে নিয়েছ। আর কেন? এত আমি করব কার জন্যে? কি আছে আমার সংসারে? অনুরূপ কি বলতে যাচ্ছিল, হঠাৎ চুপ করে গেল। মল্লিকা এদিকে এসেছিল। অনুরূপ বাধা দিয়ে বলল, না, দরকার নেই, তোমার ওদিকে যাওয়ার দরকার নেই। সংসারে নাকি ওর কেউ নেই। এত করেও যখন ওর মন পাওয়া গেল না, তখন তোমাকে আর যেতে দেব না আমি। মল্লিকা হেসে বলল, এতকাল যেতে দিয়ে এখন তোমার আপত্তি হলো এই বুড়ো বয়সে? স্বরূপের কাছে গিয়ে মল্লিকা বলল, কি ভাই ঠাকুরপো, খুব যে ঝগড়া করা হচ্ছে? ঝগড়া করবার পালা আমার সঙ্গে, তোমার দাদার সঙ্গে তো নয়। স্বরূপ একবার মুহূর্তের জন্য মল্লিকার দিকে তাকালো। তার চোখে আর ঠোঁটের কোণে তীক্ষ্ণ ব্যঙ্গ যেন ঝলসে উঠল। মল্লিকা কি ভেবেছে এমন ছদ্ম সোহাগে আজীবন তাকে ভুলিয়ে রাখবে? নিজেদের গোপন উদ্দেশ্য চিরকাল তার কাছে লুকিয়ে রাখবে? মল্লিকা কি ভুলে গেছে সে 4 সন্তানের মা? কোনো কথা না বলে স্বরূপ আবার তার নিজের কাজে মন দিল। স্বরূপের চোখে কি ছিল কি জানি, মল্লিকার বুকে গিয়ে যেন তীরের মতন বিঁধল। আরো কতদিনই তো স্বরূপ এমন রাগ করে তার সঙ্গে কথা বলেনি, কিন্তু এমন ব্যথা তো কোনোদিন পায়নি মল্লিকা। অত্যন্ত বিমর্ষ মুখে মল্লিকা ফিরে গেল। খাওয়া দাওয়ার পর মনটা একটু শান্ত হলে অনুরূপের মনে হলো, সত্যি বড় স্বার্থপরের মতো কাজ হয়েছে। সংসার নিয়ে নানা বিষয় আশয় নিয়ে এতদিন সে এমন মত্ত হয়েছিল যে স্বরূপের দিকে তেমন করে তাকাবার কথা ইদানিং আর তার মনেই হয়নি। মল্লিকার উপর তার সমস্ত পরিচর্যার ভার দিয়ে স্বরূপের বিয়ের কথা প্রায় ভুলেই বসেছিল অনুরূপ।
অবশ্য চেষ্টা সে কম করেনি আগে, কিন্তু আরও চেষ্টা দরকার। টাকার দিকে অনুরূপ তাকাবে না, যেমন করেই হোক বিয়ে সে দেবেই স্বরূপের। তাছাড়া স্বরূপ ইচ্ছা করে না করলে আর তাকে কোনো কাজ করতে বলবে না অনুরূপ। বিকালে সে নিজেই কাঠের উপর সূক্ষ্ম কারুকার্য করতে বসল, কিন্তু মনে যত অটুট সংকল্পই থাক, হাত আর চলে না। এসব কাজ করতে ধৈর্য থাকে না অনুরূপের। এতদিনের অনভ্যস্ততায় সমস্ত চারু শিল্প যেন ভুলতে বসেছে অনুরূপ। কাজ কিছুতেই এগুলো না। বিরক্তি আর হতাশায় বারবার তার ধৈর্যচ্যুতি করতে লাগলো। ইদানিং এসব কাজে বড় একটা হাত দেয়নি অনুরূপ। বড় বড় শাল গাছের গুঁড়ি এসেছে বন্দর থেকে, কাঠের কারবার করে পয়সা করবার দিকেই তার ঝোঁক ছিল। বিষয় আশয় ক্ষমতা প্রতিপত্তি, এই ছিল তার লক্ষ্য। কখন অলক্ষ্যে শিল্পীর দক্ষতা তার হাত থেকে খসে পড়ে গেছে সে টেরও পায়নি। মনের মধ্যে হঠাৎ যেন কেমন করে উঠল অনুরূপের। শুধু স্বরূপই যে পঙ্গু তা নয়, শিল্পের দিকে নিজেকেও তো পঙ্গু করে তুলেছে সে। এতদিন স্বরূপকে সে নিজেরই একটা অংশ বলে মনে করত, তার গৌরব তার খ্যাতিতে নিজেকে গর্বিত বোধ করত। আজ স্বরূপ যখন দূরে সরে যাচ্ছে, তখন অনুরূপের মনে হলো তার খ্যাতি আর গৌরব নিয়ে এসে যাচ্ছে। অনুরূপের জন্য তার কিছুমাত্র আর অবশিষ্ট রেখে যাবে না। অথচ সৌন্দর্য সৃষ্টির সম্পূর্ণ সুযোগ অনুরূপ তাকে দিয়েছে। সংসারের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কাঠিন্য থেকে সে তাকে সন্তর্পণে দূরে সরিয়ে রেখেছে। না হলে এত বড় কি হতে পারত স্বরূপ? কিন্তু নেপথ্যে এই আত্মস্বর্গের জন্য কোনো দামই থাকবে না অনুরূপের। সমস্ত কীর্তি, সমস্ত গৌরব কেবল স্বরূপেরই রয়ে যাবে। স্নানের পর মাথা আঁচড়াবার সময় হঠাৎ বহুদিন পরে নিজের চেহারার দিকে চোখ পড়তে মল্লিকা চমকে উঠল। এত এত খারাপ হয়ে গেছে তার চেহারা? ভেঙে চুরে এই কবছরে সে এমন জীর্ণ হয়ে গেছে তা তো সে ধারণাও করতে পারেনি। ক্ষোভে আর লজ্জায় নিজের দিকে সে যেন নিজেই চাইতে পারল না। বহু সংকোচে সে স্বরূপকে খাবার পরিবেশন করে এলো। গোপনে একবার তাকিয়ে দেখল স্বরূপ ঠিক সেইভাবে আর তার দিকে চেয়ে নেই। অন্য মনে কি ভাবছে। মনে হলো স্বরূপের মোহই যেন এতদিন তার সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছিল। নীরবে পরিবেশন করে মল্লিকা চলে এলো। কোনো কথা বলতে চেষ্টাও করল না। স্বরূপও কোনো কথা বলল না। কোলের ছেলেটা কাঁদতে লাগলো, কিন্তু মল্লিকার আজ তাকে আর ধরতে ইচ্ছা করল না। কেমন যেন উদাস হয়ে গেছে মন। রাত্রে গুহদের বাড়িতে ছেলেরা শখের থিয়েটার করবে। মেয়েদের বসবার জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছে। পাড়ার মেয়েদের বিশেষ করে নিমন্ত্রণ করেছে তারা। তাছাড়া অনুরূপের অবস্থা একটু ভালো হওয়ার পর ইদানিং খুব খাতিরা সম্মান করছে গুহরা। মল্লিকা বলল, ছেলেপুলেরাই যাক, আমি আবার কি দেখব ওর? অনুরূপ জবাব দিল, সে ভালো দেখায় না, যখন বলে গেছে এত করে। খোকার অন্নপ্রাশনে ও বাড়ির মেয়ে ছেলেরাও এসেছিল, মনে নেই তোমার? মল্লিকা সাধারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পরল। অনুরূপ দেখে বলল, ও কি? না না, ভালো একটা দামি শাড়ি পরে যাও। মনে মনে স্বামীর এই ব্যাপারে এই মনোযোগে মল্লিকা খুশি হলো। মুখে বলল, কিন্তু এদিকে যে বুড়ো হয়ে গেলাম, বয়স তো হয়েছে, এখন কি আর ওসব ফ্যাশন মানায়? অনুরূপ বলল, ফ্যাশন অবশ্য আমিও পছন্দ করি না, তবু ভালো একটা দামি শাড়ি পরেই যাও, না হলে লোকে ভাববে বাড়িতে দালান হলে কি হবে, অনুরূপ তেমনই কৃপণ আর ছোট লোকই রয়ে গেছে। মাত্র এই? মল্লিকার আর একদিনের কথা মনে পড়ল। কি কথায় কথায় মল্লিকা বলে ফেলেছিল, আর এখন তো বুড়ো হয়েই গেলাম, বয়স কম হলো নাকি? শুনে স্বরূপের কি রাগ। আমার সামনে মুখেও এনো না ওসব কথা। মল্লিকা হেসে বলেছিল, মুখে না আনলেই কি কথাটা মিথ্যে হয়ে যাবে? আমার বয়স কি তুমি জোর করেই কমিয়ে রাখবে নাকি ভেবেছ?
স্বরূপ জবাব দিয়েছিল, হ্যাঁ, জোর করেই তো রাখবো। শাড়িটা অবশ্য কি ভেবে মল্লিকা বদলিয়েই পড়ল। তারপর বলল, আর দেরি করো না, ঠাকুরপুরে একটা বিয়ে দাও, খুব সুন্দরী মেয়ে যেন হয়। টাকার জন্য ভেবো না, এতদিন দেরি করাই ভারী অন্যায় হয়ে গেছে। অনুরূপ ভেবে অবাক হলো, হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে একথা বলল কেন মল্লিকা। স্বরূপ নিজের কাজ নিয়ে ব্যস্ত, কি একটা নতুন মূর্তি খোদাই করছে যেন। আজকাল অনেক কম কথা বলে স্বরূপ, মল্লিকাকেও ডাকাডাকি তেমন করে না। নিতান্ত প্রয়োজনীয় কথা ছাড়া আর বিশেষ কোনো কথাবার্তাও হয় না। মল্লিকার মাঝে মাঝে আসতে ভারী ইচ্ছা হয়, কিন্তু কোথায় যেন বাধে, কোথায় যেন একটু অভিমান আর সংকোচ লেগে থাকে। স্বরূপের মনের ভাব অবশ্য বদলায়নি, সে যেন এদের চাতুরি সব ধরে ফেলেছে। কেমন একটা ঘৃণাই তার মনে বদ্ধমূল হয়ে থাকে। গভীর মনোযোগে মূর্তি খোদাইয়ের কাজ করতে থাকে স্বরূপ। ভিন্ন জেলার এক জমিদার বাড়ি থেকে বায়না দিয়ে পাঠিয়েছে। কাজ সুন্দর হলে টাকাও যেমন পাওয়া যাবে, যশও তেমন দূর দূরান্তরে ছড়িয়ে পড়বে। নিপুণ অভ্যস্ত হাত স্বরূপের তেমনই চলতে থাকে, কিন্তু মূর্তির মধ্যে তেমন লালিত্য আর সৌন্দর্য যেন আসতে চায় না। বিরক্ত হয়ে বারবার নতুন করে স্বরূপ কাজ আরম্ভ করে। অনুরূপ মনে মনে প্রতিজ্ঞা করেছে, এই 2-3 মাস গেলে বিয়ে সে যেমন করেই হোক অগ্রহায়ণ মাসের মধ্যে দিয়ে দেবে স্বরূপের। একটা সম্বন্ধ প্রায় ঠিক হয়েই আছে, কিন্তু সমস্ত সংসারের যেন আর রস নেই। জায়গায় বসে বসে স্বরূপ যেমন হাঁক ছাড়ত, তেমন আর করে না। তার হাসিতে উল্লাসে সমস্ত বাড়ি যেমন চঞ্চল হয়ে উঠত, তেমন আর হয় না। কিন্তু মল্লিকা যেমন গৃহকর্ম করত, সন্তান পালন করত, তেমনই করে যায়। কাঠের কারবার অনুরূপে তেমনই চলতে থাকে, কিন্তু সংসারটাও যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক এক সময় এই বিষয় আশয় কারবারপত্র ভারী দুর্বহ মনে হয় অনুরূপের। বেশ আছে স্বরূপ, নিজের ধ্যানে নিমগ্ন হয়ে বেশ আছে সে। আর এদিকে ছুটোছুটি দৌড়োদৌড়ি করে অনর্থক নিজেকে ক্ষয় করে ফেলছে অনুরূপ। বিয়ে করে ছেলেপুলে নিয়ে অকালে বুড়ো হতে চলেছে মল্লিকা, কিন্তু স্বরূপ নিজেকে ধরে রেখেছে, একটুও অপচয় হতে দেয়নি। যৌবনকে সে বেঁধে রেখেছে, সমস্ত ভবিষ্যৎ তার সামনে। আর অনুরূপ কেবল অতীতের বস্তু। এতকাল যে যৌবনের সৌন্দর্যকে সে আকণ্ঠ পান করেছে, তা অনুরূপের মনে পড়ল না। ভবিষ্যৎকে সে যে আর স্বরূপের মতো উপভোগ করতে পারবে না, এই ক্ষোভই তার মনকে বারবার আচ্ছন্ন করে ডাকতে চাইল। কিন্তু হঠাৎ সেদিন স্বরূপের মুখের দিকে তাকিয়ে অনুরূপ চমকে উঠল। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লালচে। অনুরূপ ধমক দিয়ে বলল, খুব রাত জাগছিস বুঝি? স্বরূপ বলল, না। না তো শরীর দিনের পর দিন এমন খারাপ হচ্ছে কেন? কি এত কাজ? কি এমন তোর দুর্গোৎসব পড়েছে শুনি? স্বরূপ অল্প একটু হাসল। ও কিছু না, তুমি ভেবো না দাদা। স্বরূপ তো বলল ভেবো না, কিন্তু 2 দিন যেতে না যেতেই পড়ল জ্বরে। অনুরূপ বলল, কিরণ ডাক্তারকে কল দি কেমন? স্বরূপ বলল, এত ব্যস্ত হচ্ছ কেন? কিন্তু ব্যস্ত শেষ পর্যন্ত হতেই হলো। কিরণ ডাক্তার বলে গেল জ্বরটা ভালো না, কয়েকদিন বাদে ডবল নিউমোনিয়া। শহর থেকে পরপর 2জন ডাক্তারকে এনে দেখালো অনুরূপ, কিন্তু কারোর ভাবভঙ্গিতেই ভরসা পেল না। সদর থেকে আরো বড় ডাক্তার আনতে যাবে। স্বরূপ তাকে ইশারায় থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, যাবে যাও, বারণ তো আর তুমি শুনবে না, কিন্তু আমার বড় ইচ্ছা তুমি এই সময় আমার কাছে থাকো। অনুরূপ ফের ধমক দিতে যাচ্ছিল, কিন্তু উপস্থিত সবাই সেই পরামর্শই দিল। মরবার আগে স্বরূপ বড় ভাইকে তার একটা ইচ্ছা জানিয়ে গেল, তার শেষ অসম্পূর্ণ মূর্তিটা যেন সম্পূর্ণ করে অনুরূপ। অনুরূপ চোখের জলের ভিতর দিয়ে বলল,
আচ্ছা আচ্ছা, কিন্তু তোর হাতের কাছে বাটালি ধরতে কি আমি পারবো? স্বরূপ বলল, তুমি আমার চেয়ে অনেক ভালো পারবে দাদা। শোকাচ্ছন্ন হয়েই কটা দিন কাটল। অনুরূপের কোনো কাজে মন নেই, খেয়াল নেই কোনো দিকে। একদিন মল্লিকাই মনে করিয়ে দিল, ঠাকুরপো কি যেন একটা মূর্তির কথা বলেছিল না শেষ সময়? অনুরূপ বলল, ঠিক ঠিক, তার শেষ ইচ্ছা তো রাখতে হবে। কোথায় সেই মূর্তি? যদি তাই নিয়ে একটু অন্যমনস্ক থাকা যায়। স্বরূপের কাজ নিয়ে ভুলে থাকতে হবে স্বরূপকে। পাটের মোটা মোটা চট দিয়ে ঢাকা মূর্তিটা স্বরূপের ঘরেরই এক কোণে পড়েছিল। বড় ছেলের সাহায্যে ধরাধরি করে মূর্তিটাকে আরো একটু সামনের দিকে এগিয়ে আনলো অনুরূপ। চটটা সরিয়ে ফেলল। তবু এই কয়েকদিনে বেশ ধুলো জমেছে। মাকড়সা মাথার উপর দিয়ে জাল বুনে গেছে। অনুরূপ মল্লিকাকে ডেকে বলল, একটা পরিষ্কার শুকনো ন্যাকড়া নিয়ে এসো তো। আলমারির মাথার উপর থেকে ছেঁড়া কাপড়ের পুঁটুলিটা পেড়ে ন্যাকড়া বের করতে একটু দেরি হলো মল্লিকার। তারপর সেখানে হাতে করে নিয়ে এসে বলল, এই নাও, দেখি দেখি কি মূর্তি কেটেছে ঠাকুরপো। অনুরূপ রূঢ় কণ্ঠে বলল, দেখো চিনতে পারো কিনা। চেনা কঠিন নয়, মল্লিকারই আবক্ষ প্রতিকৃতি। এখনকার ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া মল্লিকা নয়, 10 বছর আগের সেই যৌবনোচ্ছলা সপ্তদশী মল্লিকা আবার যেন এসে সামনে দাঁড়িয়েছে। মূর্তিটাকে একবার দেখেই মল্লিকা সলজ্জে তাড়াতাড়ি সরে যাচ্ছিল। অনুরূপ হাত বাড়িয়ে তার শীর্ণ হাতখানা চেপে ধরল, বলল, যেও না, দাঁড়াও। মল্লিকা সভয়ে বলল, কি বলছো? অনুরূপ অদ্ভুত একটু হাসি হাসল। দাঁড়াও এইখানে, বাকিটা তো আমাকেই শেষ করতে হবে। কেমন লাগলো আজকের গল্প? নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প যৌথ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের ভালো লাগা, আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।